প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি গত ক্লাসে তোমাদেরকে কিছু অঙ্ক করেছিলাম। আজকে চার চারের 1 নম্বরটা করাবো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং চারের 2ও ইম্পর্টেন্ট। তো আমি চারের 1 নম্বরটা করাবো। দেখো, চারের 1 নম্বর প্রশ্নটা বলতেছে যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র আই থেকে আই এ, আই বি, আইসি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বল ত্রয় সাম্য অবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো যে এটা তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ পি স্কোয়ার অনুপাত ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকুয়াল টু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে কি বলতেছে যে এবিসি একটা ত্রিভুজ থাকবে, তার অন্তর্কেন্দ্র আই থেকে 3টা বল ক্রিয়া করবে। সেটা কি বরাবর? আই এ বরাবর, আই বি এবং আইসি বরাবর। সেই বলটা কি কি? পি কিউ আর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকাইনি। দেখো, একটা প্রথমে ত্রিভুজ আঁকালাম, এটার নাম দিলাম হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ। এখন তোমরা জানো যে অন্তঃকেন্দ্র আসলে কি বিষয়। অন্তঃকেন্দ্রটা হচ্ছে যে আমি যে এই যে ত্রিভুজটা নিয়েছি, এই ত্রিভুজের ভিতর দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটার যে কেন্দ্রটা হবে, সেই কেন্দ্রটা হবে এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। শিক্ষার্থীবৃন্দ, আবার বলি, তোমরা ক্লাস 9-10-এ যখন জেনারেল ম্যাথে শিখে আসছো যে একটা ত্রিভুজের ভিতরে কিভাবে একটা অন্তঃকেন্দ্র আঁকা যায়, বা একটা বৃত্ত কিভাবে আঁকা যায় একটা ত্রিভুজের ভিতরে। এই যে একটা ত্রিভুজের ভিতরে যে একটা বৃত্ত আঁকতেছি, সেই বৃত্তের যে কেন্দ্রটা হবে, সেই কেন্দ্রটা হবে এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তো সেক্ষেত্রে তোমাদেরকে তোমরা শিখে আসছো 9-10-এ যে এই যে কোণ আছে আমাদের, এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তার আগে আমি বৃত্তটা আঁকাইনি, তাহলে ভালো হবে নি। মনে করো যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের কেন্দ্রটাই হবে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। কিভাবে আঁকতে হয়? আঁকার নিয়মটা হচ্ছে, এই যে সব যে কোণগুলো আছে, তোমরা 9-10-এ শিখে আসছো, যে কোণগুলো আছে এদেরকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তো সমদ্বিখণ্ডিত করার পরে, সরি একটু বাঁকা হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত করার পরে যে বিন্দুতে মিলিত হয় তাকে কেন্দ্র ধরে এরপর লম্ব টানতে হয়। লম্ব টানে ওকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলে সেই বৃত্তটাই হবে এই যে ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজের হচ্ছে একটা অন্তবৃত্ত। এবং এই বৃত্তের কেন্দ্রটা, অর্থাৎ এই যে 2টা বা 3টা যাই বলো, এই যে সমদ্বিখণ্ডক রেখা টানছি কোণের, সেই কোণের সমদ্বিখণ্ডক রেখা যে বিন্দুতে মিলিত হলো, সেটাই হবে কি এখানকার কেন্দ্র, এবং এই কেন্দ্রটা হবে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তো এখন খেয়াল করে দেখো, এখন যেটা দেখাচ্ছে যে এই যে কেন্দ্রটার নাম বলতেছে অন্তঃকেন্দ্র হচ্ছে আই। তো অন্তঃকেন্দ্র বলতেছে কি আই, আই দিলাম। এখন আই থেকে আই এ, আই বি এবং আইসি বরাবর, তাহলে আই এ থেকে আই এ, এই যে আই নিলাম, আই বি নিলাম, আইসি নিলাম, এই বরাবর 3টা বল কাজ করতেছে। একটা কাজ করতেছে এই বরাবর পি বল, এটা হচ্ছে কি কিউ বল, এবং এটা হচ্ছে কি আর বল। দেখো, পি কিউ আর মানে আই এ, আই বি এবং আইসি বরাবর, আই এ, আই বি এবং আইসি বরাবর 3টা বল কাজ করতেছে। একটা হচ্ছে তোমার পি বল, কিউ বল এবং আর বল, এবং সাম্য অবস্থা সৃষ্টি করছে, বলত্রয় সাম্য অবস্থা সৃষ্টি করছে এভাবে ক্রিয়া করে। তাহলে আমরা দেখতেছি তাহলে কি, এই যে এই রেখাটা যেখানে মিলিত হলো, এই রেখাটা যেখানে মিলিত হলো, এই রেখাটা যেখানে মিলিত হলো, সেটাই বলতেছি অন্তঃকেন্দ্র। তো এই রেখাটা কিন্তু এই কোণটা, বি কোণটার সমদ্বিখণ্ডক, এই রেখাটা কিন্তু সি কোণের সমদ্বিখণ্ডক, এই রেখাটা এ কোণের সমদ্বিখণ্ডক। ওকে, তো এখন কি দেয়া আছে? ত্রিভুজ এবিসি অন্তঃকেন্দ্র আই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেয়া আছে কি ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র আই। দেখো আমরা কিভাবে অন্তঃকেন্দ্র আঁকলাম। অন্তঃকেন্দ্র আঁকার নিয়মটা হচ্ছে যে যেসবগুলো কোণ দেয়া আছে ত্রিভুজে, সেই কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, সেটা হচ্ছে আমাদের কি অন্তঃকেন্দ্র। ওকে, তাহলে যদি এটা হয়ে থাকে, তবে শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এটা সমান অবশ্যই 180 ডিগ্রি হবে। কারণটা কি জানি, 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি। এখন আমি এদেরকে যদি ভাগ করি, এ কোণ বাই 2 মানে বি কোণ বাই 2 প্লাস সি কোণ বাই 2,
এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি এটা 90 ডিগ্রি হবে, এটাকে ভাগ করতে হবে। এখন কথা হলো দেখো, যে বিষয়টা আমরা এখন দেখব সেটা হচ্ছে যে যদি আমি এই কোণটুকু বের করতে চাই, এই কোণটুকু বের করতে চাই, অর্থাৎ বিআইসি কোণ। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু, যদি আমি এই কোণটা বের করতে চাই বিআইসি কোণ, তাহলে কত হবে? এখান থেকে যদি বিআইসি কোণ বের করতে চাই তাহলে কি হবে? বিআইসি কোণ হবে হচ্ছে দেখো টোটাল, আমরা জানি যদি এই ত্রিভুজটা ধরি বিআইসি, এই ত্রিভুজটা নিই, এই বিআইসি এই ত্রিভুজে মানে আমি যদি বাইরে দেখি লিখি এরকম করে, এটা বি, এটা হচ্ছে আই এবং এটা সি। যদি এই কোণটা আমরা বের করতে চাই তাহলে এটা ত্রিভুজ যেহেতু হয়েছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা বের করতে চাইলে তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই কোণ এবং এই কোণ বিয়োগ করি, আসলে পুরো বি কোণ না, আসলে বি কোণের অর্ধেক, কিন্তু এই যে অর্ধেক, বি কোণে কিন্তু অর্ধেক। তাহলে কি হচ্ছে 180 ডিগ্রি থেকে যদি বি কোণের অর্ধেক এবং সি কোণের অর্ধেক বিয়োগ করি তাহলে এই কোণটা পাবো আমরা। তাহলে বিআইসি কোণ সমান আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস, দেখো তো এই কোণটুকু, এই কোণটুকু কি কার? বি কোণের অর্ধেক না? এই কোণটুকু হচ্ছে বি কোণের অর্ধেক, আর এইটা কোণটা হচ্ছে কত? সি কোণের অর্ধেক। অর্থাৎ বি কোণটা এভাবে চিহ্ন না দিলেও সমস্যা নাই। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি? দেখো আমি যখন এই কোণটা বের করতে চাচ্ছি, যদি বিআইসি এই ত্রিভুজে এই কোণটা বের করতে চাইলে আমরা জানি কি তিন কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি হয়, মানে 180 ডিগ্রি থেকে যদি বি কোণের অর্ধেক এবং সি কোণের অর্ধেক বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাই। এখন এই বি কোণের অর্ধেক আর সি কোণের অর্ধেক এটা যোগ করলে এখান থেকে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশনটা আমি দিয়ে রাখি, যদি a/2 প্লাস b/2 প্লাস c/2 90 ডিগ্রি হয়, তাহলে b/2 প্লাস c/2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস a/2 হবে। তার মানে আমরা এখানে যদি 180 ডিগ্রি মাইনাস এইটুকু সমান আমরা লিখতে পারি 1 থেকে, যে 90 ডিগ্রি মাইনাস a/2, আমরা কিন্তু এটা লিখতে পারি। আমরা এখানে লাস্টে লিখে দিলাম যে 1 নং হতে, 1 নং হতে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই কোণটা প্রথমে বের করতে চাচ্ছি। কেন বের করতে চাচ্ছি সেটা তোমাকে আমি বলবো, কেন বের করছি, ওই কোণটা কেন বের করছি। তাহলে ওই কোণটা যদি বের করতে চাই তাহলে বিআইসি কোণ কোনটা? তাহলে বিআইসি কোণ সমান 180 ডিগ্রি। কেন 80 ডিগ্রি বললাম? কারণটা হচ্ছে যেহেতু বিআইসি এই ত্রিভুজটা তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা এই কোণটা যদি বের করতে চাই 180 ডিগ্রি থেকে আমরা এই কোণ এবং এই কোণটুকু বিয়োগ করলেই আমরা এই কোণটা পাই। সেজন্য 180 ডিগ্রি থেকে এই কোণটা টুকু হচ্ছে বি এর অর্ধেক, এই কোণটা সি এর অর্ধেক, তাই লিখছি বি কোণ আর সি কোণের অর্ধেক লিখছি। ওকে, এখন আমরা এক থেকে দেখতেছি এ কোণের অর্ধেক, বি কোণের অর্ধেক, সি কোণের অর্ধেক মানে 90 ডিগ্রি হয়। তাহলে বি কোণের অর্ধেক আর সি কোণের অর্ধেক সমান 90 ডিগ্রি মাইনাস এ কোণের অর্ধেক, 90 ডিগ্রি মাইনাস এ কোণের অর্ধেক করলাম। তো এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কত? 90 ডিগ্রি প্লাস আসছে a/2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে 180 থেকে যে 90 বাদ দিলে থেকে 90 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 90 ডিগ্রি প্লাস a/2 কোণ। তাহলে আমরা যখন এই কোণটা নিলাম তখন হলো কি 90 ডিগ্রি প্লাস a/2 কোণ, 90 ডিগ্রি প্লাস a/2 কোণ, অর্থাৎ এই কোণটা নিলে ঠিক এর অর্ধেক হলো, 90 ডিগ্রি প্লাস এর কোণ অর্ধেক হলো। এখন আমি যদি যদি আমরা এই কোণটা নিতে চাই, এই কোণটা, এই কোণটা নিতে চাই, অনুরূপ ভাবে আমরা করব, অনুরূপ ভাবে যদি এই কোণটা নিই, অর্থাৎ বি আই এ কোণ বা এ আই বি কোণ, এ আই বি কোণ এটা নিতে চাই, তাহলে অনুরূপ ভাবে 90 ডিগ্রি প্লাস এই কোণের ইতে কি কোণ আছে, এই কোণটা হবে, তাহলে মানে c/2 কোণ হওয়ার কথা অনুরূপ করলে। কারণ যেহেতু এখানে বিআইসি কোণ যখন নিলাম, বিআইসি কোণ এই কোণটা যখন নিলাম 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক, যখন আমি এই কোণটা নিতেছি তাহলে 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক। এবং আরেকটা থাকবে, সেটা কি, যখন হচ্ছে এই কোণটা নিলাম, এই কোণটা নিলাম, এই কোণটা যখন নিব আমরা, অর্থাৎ এ আই সি কোণ, এ আই সি কোণ যখন নিব তখন সেটা 90 ডিগ্রি প্লাস অনুরূপভাবে প্লাস b/2 কোণ হওয়ার কথা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতেছি এখান থেকে আমরা তিনটা কোণ বের করে নিলাম, বিআইসি কোণ, এআইবি কোণ, এআইসি কোণ, এই তিনটা কোণ আমরা বের করে নিলাম। মানে কেন এই তিনটা কোণ বের করে নিলাম দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন বলছিল যে আমাদের এই যে অন্তর্কেন্দ্র আই থেকে আই এ, আই বি এবং আইসি বরাবর তিনটা বল ক্রিয়া করতেছে পি কিউ আর, এবং এরা পরস্পর সাম্য অবস্থা সৃষ্টি করছে। পি কিউ আর মানের বল তলে সাম্য অবস্থা
সৃষ্টি করলে প্রমাণ করতে হবে এটা। যেহেতু সাম্য অবস্থা সৃষ্টি করে, তো আমরা যদি জানি যে আমি এটা যদি একটু বাহিরে চিত্রটা আঁকাই, মানে এটা, তাহলে এটা, এটা এবং এটা হচ্ছে আই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ বরাবর কাজ করছে পি বল, এটা হচ্ছে কিউ বল, এটা হচ্ছে কি আর বল। জাস্ট ওটাকে বাইরে নিয়ে আসলাম। তো আমরা কি জানি, এখান থেকে একটা বিষয় জানি, যদি আমরা সাম্য অবস্থা সৃষ্টি করে, তো সেক্ষেত্রে আমরা লামির উপপাদ্য অনুসরণ করে পাই যে যে কোনো বলের মান হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। যখন আমি পি বলটা নেব, তাহলে এই কোণটা বের করা দরকার হবে, যার কারণে আমি এই কোণটাকে বের করে নিলাম, বিআইসি কোণ বের করে নিলাম। যখন আমি কিউ বলটা নিব, অবশ্যই অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ এ আই সি এটা বের করে নেওয়া লাগবে, এই জন্য আমি আগে বের করে নিলাম। তাহলে এখন যেহেতু তিনটা বল পি কিউ আর আই এ আই বি এবং আইসি বরাবর ক্রিয়ারত আছে এবং সাম্য অবস্থা বিরাজ করতেছে, সেক্ষেত্রে এরা কি বলবো, লামি সূত্র অনুসরণ করে তাহলে কি করতে পারি, সুতরাং আমি বলতে পারি, সুতরাং আমরা লিখতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যার এই বাকি আছে লিখি নেই, আর মানে একটু উপরে ধরলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এই মাঝখানে বিআইসি থেকে। বিআইসি থেকে ওঠানো হয়নি? জি না স্যার, একটু দেখো বিআইসি এর পর এআইসি আর লিখছি, এআইবি লিখছি, সরি এআইবি লিখছি, এবার এআইসি লিখছি। কে ওঠানো হয়েছে কি? স্যার লেখা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে তিনটা কোণ বের করে নিলাম, আর তিনটা কোণ বের করার কারণটা আমি তোমাদেরকে বললাম, যেহেতু এটা হচ্ছে সাম্য অবস্থা সৃষ্টি করছে এই বিন্দুতে, সেক্ষেত্রে লামির সূত্র অনুসরণ করতে গেলে প্রত্যেকটা বল অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে। সেক্ষেত্রে দেখো লামির আমি অন্য পেজে লিখলাম, কারণ যেহেতু এখানে চিত্র পাবা না, এই জন্য আমি এই পেজে লিখতেছি। তো আমরা এখন লিখবো কি, সুতরাং লামির উপপাদ্য হতে পায়। তো লামির উপপাদ্য যদি হতে পায় আমরা লিখি এটা, তাহলে কি লিখবো দেখো, যখন যে বলটা নিব আমরা, যখন আমি যে বলটা নিব, তাহলে সেটা কি লামির উপপাদ্য ছিল, যখন যে বলটা নিব তাহলে সেই বলটার মানটা হবে অপর দুই বলের সাইনের সমানুপাতিক। যখন পি বলটা নিতেছি, তাহলে বি আই সি কোণ হবে, তাহলে সাইন এটা হবে কি সাইন, তাহলে বি আই সি এটা হবে। যখন আমি কিউ বলটা নিব, দেখো যখন আমি কিউ বলটা নিব, তাহলে সেই কিউ বলের মানটা হবে অপর দুইটা বলের সাইনের সমানুপাতিক, অর্থাৎ অর্থাৎ কি হবে এ আই সি কোণ, সাইন এ আই সি কোণ। যখন আমি আর বলটা নিব, যখন আর বলটা এটা, তখন এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ এ আই বি কোণ, সাইন এ আই বি কোণ, এ আই বি কোণ। এই তো এইগুলো আমরা লিখে নিলাম এখান থেকে। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যে লিখে নেওয়ার পরে এখন আমরা কিন্তু মান বসাবো, এই যে বিআইসি কোণের মান বসাবো, এআইসি কোণের মান বসাবো এবং এআইবি কোণের আমরা মান বসাবো। এখন যদি আমরা এখানে মান বসাই পি বাই সাইন, দেখো বিআইসি কোণ, বিআইসি কোণের মান 90 ডিগ্রি প্লাস এ বাই এ কোণ, 90 ডিগ্রি প্লাস এ বাই 2 কোণ প্লাস কিউ বাই সাইন এআইসি কোণ, এআই যখন সি কোণ লিখবো তখন হচ্ছে 90 ডিগ্রি প্লাস বি বাই 2 কোণ, সাইন 90 ডিগ্রি প্লাস বি বাই 2 কোণ। তারপরে এখন আর লিখবো, সরি ইকুয়াল, তখন সাইন এআই বি কোণ, যখন এআই বি কোণ দেখো 90 ডিগ্রি প্লাস সি বাই 2 কোণ, 90 ডিগ্রি প্লাস সি বাই 2 কোণ। এটা আমরা শেষ করে ফেললাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যখন এখানে বিজোড় সংখ্যক 90 হয়, বিজোড় সংখ্যক 90 হয়, তখন এই সাইনটা থাকে না, সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে, তাহলে পি বাই কজ এ বাই 2 লিখতে পারি আমরা। কারণ তোমরা জানো যদি কোঅর্ডিনেট হিসাব করো, কোঅর্ডিনেট হিসাব করলে দেখো 190 প্লাস মানে এই ঘরটা সাইনের ঘর, এই জন্য কিন্তু নেগেটিভ কিছু হলো না, পজিটিভ আসলো প্রথমত। দ্বিতীয়ত যেহেতু এখানে মেকানিজম এখানে দুইটা থাকে, দ্বিতীয়ত যেহেতু এটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ বিজোড় সংখ্যক 90 আছে, যার কারণে সাইনটা চেঞ্জ হয়ে কজ হলো, তাহলে কজ এ বাই 2 হলো ইকুয়াল টু, সরি এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে, কিউ বাই এটা হচ্ছে সাইন বি বাই 2 আর বাই
সাইন সি বাই টু, সরি ভুল লিখছি কেন, কস বি বাই টু, আর এটা হচ্ছে কি কস সি বাই টু। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি, একই রকম ভাবে এটা কস সি বাই বি বাই টু, এটা কস সি বাই টু। কারণ কি বললাম যে যেহেতু 90 ডিগ্রি আছে, বিজোড় সংখ্যক 90 আছে, আর বিজোড় সংখ্যক 90 থাকলে আমরা জানি যে সাইনটা সেন্সে সেটা কজ হয়, আর কজ সেন্সে সাইন হয়, এরকম। সেজন্য সাইন সেন্সে কজ হলো। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা একটা সূত্র ফেলানোর জন্য একটা কাজ করব। সেটা হচ্ছে কি, দেখো এই পি স্কোয়ার, উপরে আমি স্কোয়ার করলাম, নিচে একসঙ্গে দুইটা কাজ করতেছি, 2 গুণ করতেছি আরো স্কোয়ার করতেছি। দেখো তো বিষয়টা বুঝো নাকি, প্রত্যেকটার সাথে বর্গ করতেছি উপর নিচে, এবং সঙ্গে 2 গুণ করতেছি। এটা ক্যালকুলেশন করা যায়, গুণ করা যায়, যেহেতু আমাদের এটা অনুপাত। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি, কি করলাম, এটা থেকে এটা কিভাবে আসলাম, সেটা হচ্ছে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিছি নিচে, প্রথম কাজ শেষ। কারণ আবার দেখো যেহেতু সমান চিহ্ন আছে, 2 দিয়ে আবার ভাগ করে দিলে ভ্যানিশ। এরপর দেখো কি করছি, উপরে এবং নিচে বর্গ করছি, উপরে এবং নিচে বর্গ, উপরে এবং নিচে বর্গ। এখন কথাটা হলো যে একটা সূত্র আছে, এদের একটা সূত্র আছে। তো এদেরকে সূত্র লেখা যায়, তোমাদেরকে আমি দেখাইছি যে 1 প্লাস কস 2a, এটা সমান লেখা যায় 2 কস স্কোয়ার এ, অর্থাৎ এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে। আবার যদি উল্টা হয় বলো, এখানে যা থাকে তার দ্বিগুণ হয়ে যায় এখানে, এখানে যা থাকে তার দ্বিগুণ হয় এখানে, এখানে যখন এ ছিল এখানে হলো 2a। তো 2 কস স্কোয়ার এ বাই 2 এটা যদি থেকে থাকে, তাহলে এখানে যা থাকবে তার দ্বিগুণ হবে 1 প্লাস কস 2 এর ক্ষেত্রে এরকম। তাহলে কি এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, পি স্কোয়ার বাই 1 প্লাস কস এ, দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি। এরপর কিউ স্কোয়ার বাই 1 প্লাস কস বি, আর আর স্কোয়ার বাই 1 প্লাস কস সি, এটা আমরা লিখলাম। এটা আমরা লিখলাম, দেখো কিভাবে লিখলাম, এই যেখান থেকে 1 প্লাস কস 2 এ থেকে লিখলাম 1 প্লাস কস 2 এ, যেটা সেটা থেকে লেখা যায় কি 2 কস স্কয়ার এ, আবার 2 কস স্কয়ার এ থেকে 1 প্লাস কস 2 এ লেখা যায়, অর্থাৎ এখানে যেটা থাকে তার দ্বিগুণ হয়ে যায় এখানে, যার কারণে এখানে a বাই 2 হলে তো দ্বিগুণ হবে a, তাহলে 1 প্লাস কস এ, 1 প্লাস কস বি, 1 প্লাস কস সি, এটা আমরা লিখলাম। এখন আমরা অঙ্কটা একটু বড়, অনেক কাজ আছে। এখন যেটা করব, এখন দিয়ে শুরু করব, আমি ওটাকে একটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, এখন দিয়ে শুরু করব। এখন 1 প্লাস কজ এ, এটা সমান লিখবো, এটা সূত্র আছে এটা। কেন এই দেখো এখানে প্রমাণে কিন্তু তোমাকে বলেছে, প্রমাণে কিন্তু বলছে বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, এগুলো তোমাকে আনতে হবে। আমাদের কিন্তু এই পাশে এটা মিলে গেছে, পি স্কোয়ার কি স্কোয়ার আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা মিলছে, কিন্তু এখনো কিন্তু নিচের গুলো মিলেনি এখনো। তো আমরা করবো কি, এই 1 প্লাস কজের একটা সূত্র আছে, 1 প্লাস কজের না, শুধু কজের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখন লিখবো। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বুঝো নাকি, 1 প্লাস এ ওয়ান রেখে দিলাম, কজ এর সূত্র যখন তোমরা ফার্স্ট পেপারে সপ্তম অধ্যায় শিখছো, সপ্তম অধ্যায় লাস্টে যে অধ্যায়টা ছিল, ওখানে তোমার কজের সূত্র ছিল। কজের সূত্রটা কেমন ছিল, কজ এ সমান লেখা যায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এইটা ছিল তোমার। যখন তোমরা সপ্তম অধ্যায় ফার্স্ট পেপার সপ্তম অধ্যায় লাস্টে যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা যখন দেখছো, তখন এই অধ্যায়টা ছিল কজ এ, কজ বি, কজ সির আমাদের কিছু সূত্র ছিল। কজের সূত্রটা দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এটা আছে কজ এর সূত্র। তো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, 2bc লসাগু করলাম, 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা একটু বড়। তো এখন দেখো তো এটাকে লেখা যায় কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা যদি বি স্কোয়ার হয় প্লাস সি স্কোয়ার প্লাস 2bc আছে, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এটা লেখা যায়। তো এটাকে আবার দেখো ভাঙা যায়, ভাঙা বলতে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা হবে বাই এখানে 2bc লিখলাম। ওকে, এর 2bc লিখলাম, এটা লিখে দিলাম। অনুরূপ ভাবে আমি করবো, কারণ প্রত্যেকটা অঙ্ক এত করলে তো অনেক ই হবে, সময় লাগবে। তা অনুরূপ ভাবে করবো, অনুরূপ ভাবে 1 প্লাস কস বি, তাহলে 1 প্লাস কস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি অনুরূপ ভাবে। দেখো খেয়াল করে, একটু টেকনিক আছে এখানে। যখন তুমি 1 প্লাস কস এ লিখছো, দেখছো এখানে লিখছে মাইনাস এ আসতেছে, মাইনাস এ আসতেছে, আর এখানে আসছে 2bc, মাইনাস এ 2bc। তাহলে আমরা যদি 1 প্লাস কস বি লিখি, তাহলে কি হওয়ার কথা, এখানে তো বি প্লাস সি প্লাস এ এটা থাকবে, এখানে থাকবে হচ্ছে বিটা মাইনাস হবে, অর্থাৎ
সি প্লাস এ মাইনাস বি। দেখো তো প্রিয় শিক্ষার্থী বোঝো নাকি, বাই নিচে হবে কি 2ac। অনুরূপভাবে এটা হবে, দেখো এখানে যখন আমি এ লিখছিলাম, এটা জাস্ট একটা দেখার বিষয়, যখন আমি এ লিখছিলাম তখন কিন্তু মাইনাস এ হয়েছে, এটা ঠিকই আছে, বাট এখানে মাইনাস এ হয়েছে আর নিচে এসে 2bc হয়েছে, অর্থাৎ এখানে নিচে এর টার্মটা নাই। যখন আমি বি লিখবো তাহলে এটাতে এরকমই থাকবে, বিটা মাইনাস হবে আর নিচে বির টার্মটা থাকবে না, এরকম ভাবে হলো। এখন যদি আমি 1 প্লাস কস সি লিখি, 1 প্লাস কস সি লিখি, তাহলে একই রকম হবে এই বি প্লাস সি প্লাস এ, তাহলে কি হবে এখানে তোমার এ প্লাস বি মাইনাস সি হবে, সিটা বিয়োগ হবে, আর সি টার্মটা নিচে থাকবে না, অর্থাৎ এখানে হবে কি 2ab, এইটা হবে। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু কত বড় অঙ্ক। তাহলে আমরা কিন্তু এখান থেকে 1 প্লাস কজ এর মানটা বের করে নিলাম, 1 প্লাস কজ বির মানটা বের করলাম, 1 প্লাস কজ সি মান বের করে নিলাম। এই মানটা আমরা এখন 2 নং সমীকরণে বসাবো। তো আমরা আবার অন্য একটা পেজে গেলাম, যেহেতু এই পেজের জায়গা নেই, সেক্ষেত্রে আমরা করব কি, দেখো মানটা শুধু বসাবো। দেখো 2 নম্বর ইকুয়েশনে কি ছিল, পি স্কোয়ার বাই 1 প্লাস কজ এ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 1 প্লাস কজ বি ইকুয়াল টু আর স্কোয়ার বাই 1 প্লাস কজ সি। তাহলে এখন করবো কি, 1 প্লাস কজ এ যে মানটা পাইলাম সেই মানটা এখানে বসাই দিব। তাহলে এখন দেখো কি করবো, পি স্কোয়ার বাই 1 প্লাস যে কজ এ, এই মানটা পাইলাম হচ্ছে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ বাই 2bc পাইলাম, এই যে 2bc পাইছি। ওকে, এখন আমি দেখো এটা এখানে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, কিউ স্কোয়ার সমান বাই, তাহলে কিউ স্কোয়ার বাই আমি লিখবো কত, নিচে কস বি সূত্র আমি যেটা পেয়েছি, কস বি যেটা পেয়েছি বি প্লাস সি প্লাস এ, তাহলে বি প্লাস সি প্লাস এ ইন্টু এখানে পাইছিলাম হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই 2ac, এটা পেয়েছি, ইকুয়াল টু আর স্কোয়ার বাই, তাহলে এখানে বি প্লাস সি প্লাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি বাই, এখানে হচ্ছে 2ab আসছে, 2ab আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এটা জানো যে আমাদের সবচেয়ে নিচে যেটা সেটা উপরে উঠে যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে পি স্কোয়ার ইন্টু 2bc করতে পারি বাই, আর একটা কাজ দেখো, প্রত্যেকটা জায়গায় বি প্লাস সি প্লাস এ আছে, বি প্লাস সি প্লাস এ আছে, বি প্লাস সি প্লাস এ আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এটা বাদ দিতে পারি। বাদ দিলে থাকে দেখো নিচে বি প্লাস সি মাইনাস এ, আর এই নিচেরটা উপরে তুলে দিলাম, ইকুয়াল টু কিউ স্কোয়ার ইন্টু 2ac, মানে নিচেরটা উপরে উঠাই দিলাম, এটা তো চলে গেল, এটা আমরা প্রত্যেক জায়গায় যেহেতু আছে, এখানে থাকলো সি প্লাস এ মাইনাস বি, ওকে, ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 2ab বাই, নিচে দেখো এখানে আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এটা আমাদের থাকলো। এখন কথা হচ্ছে যে এই পর্যন্ত তো আমাদের অঙ্কটা হলো, এখন আমরা কি করব, উপরের টার্মটাকে দেখো 2bc আছে, 2ac আছে, ও এখানে তো অনেকগুলো 2ab হবে, এটা 2ab লিখে 2ab হবে, 2ab এরকম আছে। এখন যদি তুমি এটাকে ভ্যানিশ করতে চাও এদেরকে উপরকে, তাহলে তোমাকে একই রকম করা লাগবে, উপরের টার্মগুলোকে একই রকম করা লাগবে। একরকম করার ক্ষেত্রে দেখো তো, যদি আমি এখানে এ বিসি আছে এর সঙ্গে এ গুণ করি, তাহলে তো একরকম 2abc হবে, এখানে যদি বি গুণ করি 2abc হবে, এখানে যদি সি গুণ করি 2abc হবে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু সবাইকে ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে গুণ করতেছি, তাহলে একে ব্যালেন্স করার জন্য উপরে এবং নিচে ওই টার্মটা দিয়ে গুণ করতে হবে। তো দেখো পি স্কোয়ার, উপরে গুণ করতেছি, এখানে কি নাই, মিসিং আছে এ, তাহলে এ গুণ করলে 2abc হয়, নিচেও এরকম ভাবে এ গুণ করতে হবে। কারণটা বলতেছি তোমাকে, কারণকে ব্যালেন্স করা লাগবে। এখন দেখো এ কেটে গেলে ব্যালেন্স হয়ে গেল, ইকুয়াল টু এখানে কিউ স্কোয়ার, এখানে দেখো বি নাই, বি যদি গুণ করতে চাই তাহলে কি হবে, 2abc হলো, নিচেও তাহলে বি দিয়ে গুণ করতে হবে, তাহলে সি প্লাস এ মাইনাস বি। এখানে দেখো আর স্কোয়ার, এখানে কিন্তু আছে কি এ বি আছে, সি নাই, তাহলে সি দিয়ে গুণ করতে হবে, তাহলে এ বি 2abc, আর নিচে সি ইন্টু গুণ করলে এ প্লাস বি মাইনাস সি। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের বোঝা নাকি, এখন দেখো সবগুলো একরকম হয়ে গেছে, 2abc, এখানে 2abc, এখানে 2abc। যদিও সম্ভবত নেটের প্রবলেম করতেছে, আমার কথা আগে যাচ্ছে পরেই যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। এই 2abc, 2abc, এই 2abc বাদ দিতে পারি,
যদি বাদ দিয়ে থাকি তাহলে কি হয় দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা তো প্রচুর প্রবলেম। তোমরা কি দেখতে পারতেছো? তাহলে টু এবিসি জি যে বাদ, স্যার। তারপর মনে হয় কথা একটু আগে আগে যাচ্ছে, আর মনে হয় এটা হাত বা আমি বুঝতে পারতেছি, আমি তো এখন দেখতেছি। তো এখানে দেখো টু এবিসি যদি বাদ দিয়ে দিই, টু এবিসি বাদ দিয়ে দিই, তাহলে পি স্কোয়ার বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এখানে হচ্ছে কিউ স্কোয়ার বাই সি প্লাস এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি ইকুয়াল টু আর স্কোয়ার বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই তো আমাদের হয়ে গেল। এখন যদি এটাকে অনুপাত আকারে লিখতে পারি, সুতরাং পি স্কোয়ার অনুপাত কিউ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তারপর আছে বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি অনুপাত সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই তো প্রমাণিত হয়ে গেল আমাদের এখানকার যে অঙ্কটা, এই অঙ্কটা হয়ে গেল। আসলে অঙ্কটা অনেক বড় অঙ্ক, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এসব অঙ্ক। স্যারের এক যে আমি করালাম, স্যারের বিটাও অনেক ইম্পর্টেন্ট। স্যারের দুই যে আছে, স্যারের এক করালাম, স্যারের দুই যে আছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এইভাবে অঙ্কগুলো আসতে পারে পরীক্ষায়। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। হ্যাঁ, আমাদের কিন্তু প্রমাণটা এটা হয়ে গেল। এখন আমি যেটা পরের অঙ্ক দেখাবো, তোলা কি হয়েছে তোমাদের? আমি একটা পরের অঙ্ক দেখাবো। সেই অঙ্কটা যে বলতেছে যে পাশের এক, রম্বস আকারের একটি সুষম পাতের একটি ধার ভূ সমান্তরাল ও একটি কোণ 120 ডিগ্রি। রম্বসটি কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি এবং কিউ মানের দুটি বল একে খাড়াভাবে স্থির রাখে। পি যদি গ্রেটার দেন কিউ হয়, প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু 3 কিউ স্কয়ার। এটা বলতে হবে। তো আমি তোমাদেরকে এটা আগে চিত্রটা আঁকাই, বিষয়টা বুঝতে পারবে। মনে করো এটা একটা রম্বস, একটু বড় করে আঁকালাম চিত্রটা। এটা একটা রম্বস। তো রম্বসের নাম দিলাম এ বি সি ডি। এখন এখানে বলতেছে যে এ বি সি ডি যে একটা রম্বস নিলাম, বলছে রম্বস আকারে একটি সুষম পাত, এটা রম্বস আকারে একটা পাত, একটি ধার ভূ সমান্তরাল। দেখো এই যে তার চারটা ধার আছে, এই যে একটা ধার, একটা ধার, একটা ধার, একটা ধার, যার একটা ধার আছে ভূ সমান্তরাল মানে ভূমির সমান্তরাল। তো এই বিটাকে বললাম কি, এটা ভূমির সমান্তরাল। এবং বলতেছে একটি কোণ 120 ডিগ্রি, ওই একটি কোণ 120 ডিগ্রি ধরে নিলাম, এই কোণটা আছে 120 ডিগ্রি। তো এখন বলতেছে প্রশ্নে যে রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর, তাহলে আমরা যেহেতু কেন্দ্র বের করতে চাইলে অবশ্যই আমরা কর্ণ আঁকাই। এই যে একটা কর্ণ আঁকালাম, আবার আমরা যদি এখান থেকে নিয়ে এটা কর্ণ আঁকালাম, তার মানে যেখানে আমাদের মিলিত হচ্ছে সেটা আমাদের কর্ণ। এটা দিলাম কর্ণ ও, সরি এটা কেন্দ্র দিলাম। এটা এই দুটোতে কর্ণ ছিল, যে দুটো কর্ণ যেখানে মিলিত হচ্ছে সেটাকে দিলাম আছে আমি কি, কেন্দ্রর নাম দিলাম হচ্ছে কি ও। এখন বলতেছে যে রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি এবং কিউ মানের, তো এখন দেখো ধরে নিলাম যে এই বরাবর একটা পি বল কাজ করতেছে, এই বরাবর আছে কিউ বল কাজ করতেছে, দুইটা বল কাজ করে রম্বসটিকে খাড়া করে রাখছে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলতেছে রম্বসটিকে খাড়া করে রাখছে। এখানে যে বিষয়টা বলতেছে, আমাদের যে এখানে যে রম্বসের আকৃতিতে একটা পাত আছে, সেই পাতটা হচ্ছে এই কর্ণ এবং এই কর্ণ বরাবর দুইটা বল ক্রিয়া করে খাড়া করে রাখছে, স্থির করে রাখছে, খারাপভাবে স্থির করে রাখছে। এখন তাহলে প্রমাণ করতে হবে যদি পিটা যদি বড় হয় আর কিউটা যদি ছোট হয়, তাহলে প্রমাণ করতে হবে এটা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের যে কোনো জিনিসের, যে কোনো একটা বস্তুর ভর তার কেন্দ্রে থাকে, কেন্দ্রে ভর থাকে, এবং সেই কেন্দ্রের ভরটা, তার ওজনটা ঠিক লম্ব বরাবর ক্রিয়া করে, লম্ব বরাবর নিচ বরাবর ক্রিয়া করে।
তোমরা এটা জানো। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো যে এখানকার যে এই যে পাতটা আছে, পাত্র তো অবশ্যই ভর আছে, পাতের তো অবশ্যই ভর আছে। সেই পাতের ভর আমরা জানি কি, সব প্রত্যেকটা বস্তুর ভর আছে তার কেন্দ্রে থাকে। আর ওজনটা নিচ বরাবর লম্ব বরাবর ক্রিয়াশীল হয়। কারণটা কি? কারণটা তুমি জানো, ডব্লিউ সমান যদি mg হয়, এখানে তো ডব্লিউ তো ওজন আর এমটা হচ্ছে ভর, তো জি যেহেতু অভিকর্ষ ত্বরণ, তার মানে কি জিটা তো সবসময় টানবে নিচের দিকে। তার মানে আমাদের এখানকার ওজনটা, ভরটা না কিন্তু, ভরটা তো কেন্দ্রে থাকে, ওজনটা নিচের দিকে লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে এখানকার যে পাতটা আছে আমার রম্বসাকৃতির পাতটা, সেই পাতটা অবশ্যই নিচের দিকে কাজ করবে। ধরে নিলাম এই রম্বসটার আকৃতির পাতটার ওজন হচ্ছে ডব্লিউ, যেটা ঠিক নিচ বরাবর ক্রিয়াশীল। এখানে যেটা মিলিত হলো তার নাম দিলাম ই, ই বিন্দু দিলাম, যেটা কিন্তু অবশ্যই এটার উপর লম্ব। এই যে লম্ব কিন্তু মানে লম্ব বরাবর ক্রিয়া করে, কিন্তু প্রত্যেকটা ওজন সেটা আছে লম্ব বরাবর ক্রিয়াশীল, মানে আঁকা বাঁকা কোনো ক্রিয়াশীল হয় না, ঠিক লম্ব বরাবর ক্রিয়াশীল হয়। এখন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এখানে একটা বল ভর আছে, সে ভরে যে ওজনটা, সে ওজনটা নিচ বরাবর ক্রিয়াশীল। তাহলে এই পাতের ওজনটা নিচ বরাবর ক্রিয়াশীল। এখন তো তুমি স্বাভাবিকভাবেই যদি এখানে দুইটা বল না থাকতো, তুমি জানো এই পাতটা কিন্তু খারাপ হয়ে থাকতো না। তুমি যে কোনো জিনিস ধরে দেখো, আমরা কিন্তু যদি চিন্তা করি যে কোনো বই বা যাই কথা চিন্তা করি, সে বই বা খাতা যেটাই বলো, সেটা কিন্তু ওইভাবে থাকতো না। তোমাকে আমি যদি বলি এটা একটা, যে একটা বস্তু ধরি, তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। মনে করি এটা একটা বস্তু, ক্যামেরায় তো নাই, কত সময় পর আসতেছে। এই শিক্ষার্থী কিন্তু নেট খুব স্লো, মানে আমি যেটা বলতেছি তার কতক্ষণ পরে কেন ছবিটা আসতেছে। আমি যে একটা চিত্র দেখালাম অনেকক্ষণ পরে চিত্রটা আসতেছিল। দেখো, এটা মনে করো যে একটা রম্বস বা বৃত্তই ধরলাম বা আয়তই ধরলাম, যাই ধরলাম। এখন এর তো কিছু না হলে কিছু ওজন আছে, ভর আছে, ওজন আছে। তো ভরটা তো কেন্দ্রে আছে। এখন যদি আমি এটাকে এরকম করে রেখে দিই, এরকম থাকবে কখনো? এরকম করে রেখে দিয়ে থাকবে না, সে কিন্তু পড়ে যাবে এভাবে। এভাবে কিন্তু সে পড়ে যাবে, কারণটা তার এখানকার যে ভরটা আছে, ভরে যে ওজনটা আছে, সে নিজ বরাবর ক্রিয়া করার কারণে সেভাবে পড়ে যাবে। তার মানে এখানে একই রকম বিষয়টা, এখানে একটা পাত, সেটা হচ্ছে রম্বস আকৃতির পাত, যেটাকে পড়ে যেতে না যায় সেজন্য খারাপ ভাবে দুটা বল ক্রিয়া করতেছে, একটা আছে এই বরাবর, একটা আছে এই বরাবর। আর এর তো নিজস্ব একটা, মানে এই পাতটা তো নিজস্ব একটা ওজন আছে, সেই ওজনটা নিজ বরাবর ক্রিয়া করতেছে, যার কারণে এই দুটা বল এবং এই দুটা বল মিলে একটা সাম্য অবস্থা বিরাজ করতেছে। যদি সাম্য অবস্থা বিরাজ না করতো, যদি সাম্য অবস্থা বিরাজ না করতো, তাহলে কিন্তু এটা পড়ে যেত, থাকতো না। কারণ এই বলটাকে এই দুটা বল দ্বারা ভ্যানিশ করে দিছে। মানে তাছাড়া দেখো, আমি যদি দুইটা এবার ধরে না রাখি, এটা কিন্তু পড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে আমার দুই যে হাত দিয়ে যে আমি এটা ধরে রাখছি, অর্থ হচ্ছে এই দুইটার হাতে যে বল, সেই বলের লব্ধিটা আর এখানকার যে ওজনটা আছে নিজ বরাবর ক্রিয়া করতেছে, তাকে নাকচ করে দিছে। নাকচ কি করে দেওয়ার কারণে সেটা কিন্তু স্থিরভাবে আছে, নাহলে কিন্তু এভাবে পড়ে যেত। তো এই যে রম্বসের ক্ষেত্রে ঠিক একই রকম, এই কোণ বরাবর দুইটা বল কাজ করতেছে, এই দুটা বল এর ওজনটাকে নাকচ করে দিছে। ওজনটাকে নাকচ করে দেওয়ার কারণে এই ঠিক খারাপ ভাবে অবস্থান করতেছে। তাহলে আমরা এখন দেখতে পারতেছি এখানে তিনটা বল কাজ করতেছে। একটা আছে ডব্লিউ বল, ওজন সে নিচ বরাবর, এই বরাবর আছে কিউ বল, আর এই বরাবর আছে পি বল। এই তিনটা বল এখানে কাজ করছে, এবং এই তিনটা বল কাজ করে এটা সাম্য অবস্থা বিরাজ করছে। এখন অঙ্কটা খেয়াল করে দেখো, বলেছিলাম যে এখানে আমি খুব সংক্ষিপ্ত করে অঙ্কটা করবো, কারণ সময় বেশি নাই। তোমরা একটা ভাষাটা লিখে নিবা। এখানে যে কোণটা আছে, এখানে কিন্তু 120 ডিগ্রি কোণ। তো আমরা জানি যে রম্বসের এই যে কর্ণদ্বয় কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে থাকলে তাহলে এই কোণটুকু, জাস্ট এইটুকু 60 ডিগ্রি হবে না? পুরো যদি 120 ডিগ্রি হয়। আবার খেয়াল করে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণটুকু কত হবে? 60 আর 90, 150, তাহলে অবশ্যই এটা 30 ডিগ্রি কোণ হবে। এটা যদি 30 ডিগ্রি কোণ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কোণটাও 30 ডিগ্রি কোণ হবে, কারণ কি এর বিপরীত কোণ। এখন কথা হচ্ছে যে যদি এটা হয়ে থাকে, আবার আমরা জানি কি যে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, প্রত্যেকটা 90 করে। তো 90 যদি হয়ে থাকে, তাহলে এটা যদি 30 হয়ে থাকে, অবশ্যই এই বাকিটুকু অবশ্যই 60 হবে। তাহলে বাকিটুকু 60 হলে তাহলে এখানে এটুকু 60 হবে, বিপরীত কোণ। তাহলে আমরা কোণগুলো কিন্তু সব দেখে নিলাম।
এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটা বল কাজ করতেছে, একটা বল হচ্ছে ডব্লিউ, একটা আছে কিউ, একটা আছে পি, এখানে তিনটা বল কাজ করতেছে। এখন তাহলে তিনটা বল কাজ করে এটা কি খারাপভাবে রাখছে, মানে সাম্য অবস্থা বিরাজ করতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ জানো, সাম্য অবস্থা যদি বিরাজ করে থাকে তাহলে যে লামির যে উপপাদ্য সেটা অনুসরণ করে কি পাই, যখন আমি যে বলটা নিব, আমি যখন পি বলটা নিব তখন হবে কি অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে সাইন অপর দুটি বল কোনটা, এই যে কিউ বল এবং ডব্লিউ বল, এদের মধ্যবর্তী কোণ এটা। তো এই কোণটা কত ডিগ্রি হবে দেখো তো, এটুকু যদি 90 ডিগ্রি হয়ে থাকে আর এটুকু যদি 30 হয়, তাহলে 90 প্লাস 30 হবে না? তো এটা হবে কি 90 ডিগ্রি প্লাস আছে 30 ডিগ্রি। ওকে, যখন আমি কিউ বলটা নিব, অপর দুটো বলের মধ্যবর্তী কোণ, তাহলে সাইন অপর দুটো বলের মধ্যবর্তী কোণ মানে এই যে এই পি বল এবং এই যে ডব্লিউ বলের মধ্যবর্তী কোণ, তাহলে এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 90, তারপরে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু, দেখো যখন আর বলটা নিব তখন অপর দুটো বলের মধ্যবর্তী কোণ, আর বলটা নিব মানে ডব্লিউ বলটা নিব, অপর দুটো বলের মধ্যবর্তী কোণ কত, এই যে 90 ডিগ্রি, 60 আর 30, 90, তাহলে সাইন 90 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রমাণের ক্ষেত্রে দেখো পি এবং কিউ এর ভিতর সম্পর্ক, ডব্লিউর সাথে সম্পর্ক নাই, তাহলে আমরা পি এবং কিউ এর ভিতরে নিব। এখন কথা হচ্ছে যদি পি বাই এটা ক্যালকুলেশন করলে, আমি তোমাকে তখন দেখালাম যেহেতু বিজোড় সংখ্যক 90 আছে, তার মানে এটা হবে কি কজ, তাহলে কজ এটা হবে কি 30 ডিগ্রি। ওকে, এরপরে কিউ বাই এটা হবে কজ 60 ডিগ্রি। ওকে, এখন আমরা জানি কি পি, এই যে কজ, এই কজ 30 ডিগ্রি, এটার মান আমরা জানি আছে √3/2, এটার মান জানি কি √3/2, আর কিউ কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। 2 কেটে দাও, নিচে 2 কেটে দাও, কেটে দিলে কি হয়, থাকে কি p/√3 আর q/1 হয়। এখন এটাকে বর্গ করো, বর্গ করে দেখো উপরে আছে পি স্কোয়ার আর নিচে 3, এখানে হয়েছে কিউ স্কোয়ার, সুতরাং পি স্কোয়ার ইকুয়াল টু 3 কিউ স্কোয়ার। এই তো প্রমাণিত হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা সহজেই প্রমাণটা করে ফেলতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাকে কিন্তু এখানে ভাষাগুলো লেখা হয়নি, এটা ভাষা কিন্তু বাদ পড়ে গেছে, যদি সময় কম, এই জন্য তোমরা অবশ্যই একটু লিখে নিবা যে এবিসিডি একটা রম্বস, যার আছে বিকোণ 120 ডিগ্রি, যেটার আছে ওজন এই বিন্দুতে নিজ বরাবর ক্রিয়াশীল, এসবগুলো লিখে নিতে হবে। জাস্ট এইগুলো আমি লিখিনি, সময় কম হওয়ার জন্য, এই জন্য অঙ্কটা সহজে অঙ্কটা করে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, কারণ সময়টা নেই, আর একটু বোঝাতাম কিন্তু সময়টা নেই।